নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এমিনেন্স অনলাইন পোর্টাল। আমার নাম অভিষেক দে। আজকে আমরা ইংরাজির একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, টেন্স নিয়ে আলোচনা করব। হয়তো আমি যে ধাঁচে বা ধাঁচায় পড়াবো সেখানে একই কথা একাধিকবার পুনরাবৃত্ত হবে। তার কারণ ইংরাজিতে যে ছেলেটা মনে করে যে সে কিছু বোঝে না, তাকে বোঝানোটাও আমার দায়িত্ব। অর্থাৎ আমার এই ভিডিওটা তোমরা যদি 25 জন বা 50 জন দেখে থাকো, তার মধ্যে ইংরাজি বিষয়ে যে প্রান্তিক ছেলেটা রয়েছে তার কথা ভেবেই কিন্তু আমার এই ভিডিওটা বানানো। তাই একই কথা হয়তো বা রিপিট হবে। সাধারণত অফলাইন ব্যাচের ক্ষেত্রে এই সমস্যাটা হয় না, কারণ সেখানে আমি তার ফেশিয়াল এক্সপ্রেশন দেখতে পাচ্ছি। বাট ইন কেস অফ অনলাইন কোচিং অর টিচিং আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, সুতরাং আমাকে হয়তো একই কথা একাধিকবার বলতে হবে। তো সবার প্রথম আমরা টপিকে ঢুকে যাই, সেটা হচ্ছে টেন্স বলতে কি বোঝায়, টেন্সের উৎপত্তি কোন শব্দ, ল্যাটিন শব্দ, তার কি মানে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব না, কারণ আমাদের টেন্স বুঝতে যতটুকু লাগবে আমরা ততটাই আলোচনা করব এবং ধীরে ধীরে করব। আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে টেন্স কাকে বলে, সাধারণত দুটো উত্তর পাই। কি কি? নাম্বার 1, স্যার ক্রিয়ার কাল। এবার ভাবো, যারা ক্রিয়ার কাল বলছে তারা কিন্তু ভুল উত্তর দিচ্ছে না। আবার আরেক দল আছে, তারা বলবে হচ্ছে স্যার টেন্স মানে টাইম। আমি প্রথমে ক্রিয়ার কাল বিষয়টাতে আসি। আমি তোমাকে জিজ্ঞেস করেছি টেন্স মানে কি, তুমি তার বাংলা তর্জমা করে আমাকে বলে দিয়েছো। একটা ছোট্ট গল্প আছে, তোমাদের সাথে শেয়ার করছি, শুনলে হয়তো তোমাদেরও বেশ খানিকটা ভালো লাগবে এবং তোমরা রিলেটও করতে পারবে। এক ভদ্রলোকের ঘুম হচ্ছে না। তিনি ডাক্তারবাবুর কাছে গেলেন, গিয়ে বলছেন যে ডাক্তারবাবু আমার ঘুম হচ্ছে না, নিশ্চয়ই এটা কোনো বড় রোগ টোগ। তো ডাক্তারবাবু তাকে বলে দিল আপনার ইনসমনিয়া হয়েছে। তার তো অসাধারণ লাগলো টার্মটা শুনে, যে আমার কি না কি একটা ডিজিজ হয়েছে। তো ওই যে শব্দটা বলা হলো, ওটারই কিন্তু বাংলা তর্জমা হচ্ছে অনিদ্রা। তুমি গিয়ে বলেছিলে যে আমার ঘুম হচ্ছে না, ডাক্তারবাবু সেটাকেই ইংরেজি করে বলে দিল হচ্ছে যে তোমার ঘুম হচ্ছে না। একই কথা, জাস্ট বাংলা আর ইংরাজি। এক্স্যাক্টলি তোমরা যারা উত্তর দিচ্ছ ক্রিয়ার কাল, সেটা টেন্সের বাংলা তর্জমা, টেন্স নয়। কিন্তু আমি জিজ্ঞেস করেছি টেন্স বলতে তোমরা কি বোঝো। অনেকে উত্তর দেবে স্যার টেন্স মানে টাইম। আমি আপাতত তোমাদের এই উত্তরটাকেই শিরোধার্য করে এগোচ্ছি। তো তোমাদের কথা অনুসারে টেন্স বলতে আমরা বুঝি হচ্ছে টাইমকে। এবার দেখো, টাইমকে কটা ভাগে ভাগ করা যায়। কোনো একটা ঘটনা ধরো আগে ঘটে গেছে, অথবা এই মুহূর্তে ঘটছে, অথবা এখনো ঘটেনি, ভবিষ্যতে ঘটবে। অর্থাৎ টাইমের তিনখানা পরত আছে। একটা পরত যেটা এই মুহূর্তে আমরা আছি, সেটা হচ্ছে তোমার প্রেজেন্ট, যেটা অলরেডি হয়ে গেছে তাকে আমরা বলবো পাস্ট। আর যে টাইমটা এখনো আসেনি, আসবে, তাকে আমরা বলবো হচ্ছে ফিউচার। তাহলে টেন্স মানে যদি টাইম হয়, তাহলে টেন্সেরও এই তিনটে ভাগ, পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার। একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, তোমরা যদি একটু ভালো বই পড়ো, লাইক যেগুলো ধরো অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে আমরা পাবলিশ করে, মানে আমরা পড়ি, অ্যাকচুয়ালি প্রেস পাবলিশ করে, তো সেখানে দেখবে দেয়ার ইজ নাথিং টু বি কল্ড ফিউচার টেন্স। অর্থাৎ ফিউচার টেন্স বলে আদতে কিছুই নেই। এবার কেন ফিউচারকে টেন্সের মধ্যে ওরা রাখছে না, তার পেছনেও বেশ কিছু লজিক আছে। আমরা যেমন যেমন এগোবো তোমরা তেমন তেমন তার সাথে রিলেট করতে পারবে। চলে আসি বোর্ডে। তো দেখো, বলা হচ্ছে সময়ের তিনখানা ভাগ, পাস্ট, প্রেজেন্ট অথবা ফিউচার। তাহলে টেন্স ইকুয়াল টু টাইম হলে টেন্সও এই তিনখানা জিনিসই হবে, অর্থাৎ পাস্ট অথবা প্রেজেন্ট অথবা ফিউচার। আমি দুটো বাক্য লিখছি। প্রথম বাক্য খুব সোজা বাক্য, যে আমি খাই। আর 2 নম্বর বাক্য লিখলাম আমি খাচ্ছি। এইবার দেখো,
আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে প্রথমটা কি টেন্স, না, আগে বলবে না। তোমাদের মধ্যে অনেকেই বলছো স্যার প্রেজেন্ট ইনডেফিনিট। এখন অবধি আমরা টেন্স বলতে টাইম ভেবেছি, এবং টাইমের 3টে ভাগ, তাহলে টেন্সেরও 3টে ভাগ। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আমি খাই, আমাদের এখন পর্যন্ত জানা অবধি এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর আমি খাচ্ছি এটা পাস্ট বা ফিউচার তো নয়, এটাও প্রেজেন্ট টেন্স না, কন্টিনিউয়াস এখন বলবে না, কারণ আমরা এখন অবধি টেন্স মানে কি পড়েছি, পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার, কারণ টাইমের এই 3টেই পরত বা লেয়ার আছে। এবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এই দুটো বাক্যের সময়ের মধ্যে কোনো পার্থক্য আছে, সময়ের মধ্যে পার্থক্য ইন দ্য সেন্স এরকম কি ঘটনা যে এটা সময়ের অন্য একটা লেয়ারে ঘটেছে আর এই ঘটনাটা সময়ের অন্য একটা লেয়ারে ঘটেছে, বিষয়টাকে আরও তোমাদের কাছে সহজ করে উপস্থাপিত করি। আমি যেটা জিজ্ঞেস করতে চাইছি, এরকম কি ব্যাপার যে আমি খাইটা প্রেজেন্ট, আমি খাচ্ছিটা পাস্ট? এমনটা তো নয়। তুমি যদি দেখো তাহলে দুটো ঘটনাই প্রেজেন্ট টাইমে ঘটেছে, অর্থাৎ এই দুটো ঘটনার সময়ের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি যদি বলি যে আমি খাই অথবা আমি খাচ্ছি, অথবা তুমি আমি খেয়েছি এটাও লিখে নিতে পারো, আমি বাড়ালাম না এই মুহূর্তে, তুমি দেখতে পাবে এই দুটো বাক্যের সময়ের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ সময় আমরা এখন অবধি 3টেই পেয়েছি, এবং দেখা যাচ্ছে আমি খাই এবং আমি খাচ্ছি দুটোই প্রেজেন্ট সময়, অর্থাৎ একই সময় সংঘটিত হয়েছে। তার মানে তোমরা পাশে লিখতেই পারো এই দুটো বাক্যের মধ্যে টাইমের কোনো গ্যাপ বা ডিফারেন্স নেই। কিন্তু একটু ভালোভাবে ভেবে দেখো যে আমি খাই যেভাবে বলছি, আমি খাচ্ছি, অ্যাকশনটা কি একই রকমভাবে পারফর্মড হচ্ছে? অর্থাৎ খাই বা খাচ্ছির মধ্যে সময়ের পার্থক্য না থাকলেও আমার বাচনিক ভঙ্গিতে, আমার ডেলিভারিতে কিছু না কিছু পার্থক্য থাকছে। অর্থাৎ আমি খাই এবং আমি খাচ্ছির মধ্যে এই ঘটনাটার বক্তব্যের স্টাইলে পার্থক্য থেকে যাচ্ছে। কিসে থাকছে? স্টাইল। আমি একটা ছোট্ট বিভাজন করছি, এদিকে লিখছি হচ্ছে স্টাইল। নিচের বাক্য দুটো আমি মুছে নিচ্ছি। এবার স্টাইল বলতে কি বোঝায়? স্টাইল বলতে বোঝায় হচ্ছে মোড অফ হ্যাপেনিং, মানে কাজটা কিভাবে ঘটেছে। দুটো ঘটনা যেটা লিখেছিলাম আমি খাই এবং আমি খাচ্ছি, দুটোই তোমরা বলেছো প্রেজেন্ট টাইমে ঘটা ঘটনা, কিন্তু দুটোর বলার স্টাইল বা মোড অফ হ্যাপেনিং তার মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকছে। এই মোড অফ হ্যাপেনিং বা স্টাইলকে আমরা 4টে ভাগে ভাগ করতে পারি। কটা ভাগে ভাগ করতে পারি? 4 ভাগে। তার প্রথম ভাগের নাম হচ্ছে সিম্পল, বা এটাকে ইনডেফিনিটও বলতে পারো। আরও একটা ভাগ আছে যেটাকে আমরা বলতে পারি হচ্ছে কন্টিনিউয়াস। আরও একটা ভাগ আছে সেটা হচ্ছে পারফেক্ট। আর আরেকটা ভাগ আছে 4 নম্বর, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে দেখো এই 4 রকম ভাবে বা 4টে স্টাইলে কোনো ঘটনা সংঘটিত হতে পারে। আবার কোনো ঘটনা এই 3টে টাইমে সংঘটিত হতে পারে। আমি যদি জিজ্ঞেস করি যে পাস্টের কোনো ঘটনা করকমভাবে ঘটতে পারে, তোমার উত্তর হবে 4 রকমভাবে ঘটতে পারে, কারণ ঘটনা ঘটার বা ঘটনাকে ব্যক্ত করার স্টাইল বা মোড অফ হ্যাপেনিং এই 4টে রয়েছে। তাহলে পাস্ট বা পাস্ট টাইমের কোনো ঘটনা এই 4 রকমভাবে ঘটতে পারে। একই রকমভাবে প্রেজেন্ট বা বর্তমানের কোনো ঘটনা এই 4 রকমভাবেই ঘটতে পারে। আবার একই রকমভাবে ভবিষ্যতেরও কোনো ঘটনা এই 4 রকমভাবেই ঘটতে পারে। তাহলে আমরা মোট
কটা জিনিস পেলাম? এখানে এই সময়ের 4 রকম, এই সময়ের 4 রকম, এই সময়ের 4 রকম, অর্থাৎ 3 ইন্টু 4। 3 রিপ্রেজেন্ট করছে টাইমকে, আর 4 মানে সিম্পল বা ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস রেফার করছে তোমার স্টাইলকে। এই যে টাইম এবং স্টাইলের কম্বিনেশন বা কম্বো, এটাকেই আমরা বলি টেন্স। যদি তোমাদের হাতের সামনে খাতা থাকে, জাস্ট একটা ডেফিনিশন লিখে নেওয়ার চেষ্টা করো। এটা কোনো বইয়ের ডেফিনিশন না, আমি যেভাবে বুঝি বা তোমাদেরও বুঝতে যেটা সুবিধা হবে, খুব সহজভাবে আমি প্রকাশ করার চেষ্টা করছি যে কোনো একটি ঘটনা যে নির্দিষ্ট সময়ের পাশে ব্র্যাকেটে লিখবে টাইম, যে ভাবের পাশে লিখবে স্টাইল, সংঘটিত হয়, তাকেই আমরা বলবো টেন্স। আমি আরেকবার রিপিট করছি, কোনো একটি নির্দিষ্ট ঘটনা যে নির্দিষ্ট সময়, সেটা পাস্ট, প্রেজেন্ট, ফিউচার কিছু একটা হতে পারে, যে নির্দিষ্টভাবে অর্থাৎ স্টাইল, সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, যা কিছু হতে পারে, সংঘটিত হয়, তাকে আমরা বলবো টেন্স। তার মানে টেন্স ইজ নাথিং বাট দ্য কম্বো অফ টাইম অ্যান্ড স্টাইল। এইবার টেন্স হতে গেলে আমার টাইমকে কে কে রেফার করে এবং স্টাইলকে কে কে রেফার করে, আমাদেরকে সেটা বোঝার জন্য কনজুগেশন অফ ভার্ব অর্থাৎ ভার্বের বেশ কিছু ফর্ম এবং তার সঙ্গে হেল্পিং ভার্ব নিয়েও আলোচনা করতে হবে। তো দেখো, আমরা সবার আগে একটা জিনিস বুঝবো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হেল্পিং ভার্ব অ্যান্ড মেইন ভার্ব। না, তোমরা অনেকেই বলছো স্যার হেল্পিং ভার্ব মানে সাহায্যকারী ক্রিয়া, সেটা তো সেই ইনসমনিয়া কেস হয়ে গেল। আবার কেউ বলছো স্যার মেইন ভার্বের সঙ্গে যেটা থাকে সেটা হেল্পিং ভার্ব। টু সাম এক্সটেন্ট তোমাদের উত্তরটা ঠিক, কিন্তু তুমি যেটা বলছো সেটা হেল্পিং ভার্ব আর মেইন ভার্ব চেনার নিয়ম। কিন্তু তোমাকে আগে বুঝতে হবে তুমি দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট কিভাবে করবে। আমি বোর্ডটা একটু মুছে নিই, তারপর আমি লিখতে লিখতে তোমাদেরকে পড়াবো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব। অর্থাৎ অক্সিলারি হেল্পিংয়েরই আলাদা নাম, এই টেন্সেরও আলাদা নাম, কখনো সিম্পল বলছি, কখনো ইনডেফিনিট বলছি, কন্টিনিউয়াস বা এর আরও নাম আছে প্রোগ্রেসিভ টেন্স বলা হয়। তো নাম জেনে আমাদের খুব একটা কাজ নেই, আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন, এবং সেই অ্যাপ্লিকেশনে ঢোকার যে বারান্দা, সেখানেই কিন্তু এই মুহূর্তে আমরা পায়চারি করছি এবং তোমরা এই যাত্রার সহযাত্রী হও। তো চলে আসি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হেল্পিং ভার্ব অ্যান্ড মেইন ভার্ব। আমি ছোট্ট করে দুটো বাক্য লিখছি। প্রথম বাক্য ধরো আমি লিখলাম আই অ্যাম আ টিচার। 2 নম্বর বাক্য লিখলাম আই অ্যাম টিচিং ইংলিশ। এবার তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এর মধ্যে কোনটা হেল্পিং ভার্ব কোনটা মেইন ভার্ব, কিছু ছাত্রছাত্রী খানিকটা গুলিয়ে ফেলবে, বাট অনেকেই হেল্পিং ভার্বের উত্তর দিয়েছিলে, মনে মনে হলেও দিয়েছিলে যে হেল্পিং ভার্ব বলতে সাহায্যকারী ক্রিয়া বোঝায়। সেটা তো আমরা অলরেডি বাদ দিয়ে দিয়েছি, কারণ ওটা তার বাংলা তর্জমা। 2 নম্বর ছাত্রছাত্রীরা বলে স্যার মেইন ভার্বের সঙ্গে যে আসে সে হেল্পিং ভার্ব, এটা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব চেনার নিয়ম। আবার আরও এক ধরনের ছাত্রছাত্রী থাকে, তারা সোজাসুজি বলে দেয় স্যার এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই শব্দগুলো দিস ওয়ার্ডস ক্যান বি ট্রিটেড অ্যাজ হেল্পিং ভার্ব। তো এই কথাটা যারা বলে তারা কিন্তু একটা বিপজ্জনক জায়গায় নিজেদেরকে নিয়ে যায়। শুনে নাও
হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন হেল্পিং ভার্ব অ্যান্ড আ মেইন ভার্ব? তুমি যে প্রথম সেন্টেন্সটা দেখছো তার মানে হচ্ছে আই অ্যাম এ টিচার, মানে আমি হই একজন শিক্ষক। তাহলে তুমি অ্যাম এর মানে কি পাচ্ছ? হয় বা হই। যদি হি ইজ এ টিচার হতো তাহলে অ্যাম এর মানে বা ইজের মানে পেতে হচ্ছে হয়, হি ইজ এ টিচার, সে হয় একজন টিচার। পরের যে বাক্যটা রয়েছে আই অ্যাম টিচিং ইংলিশ, তার মানে আমি ইংরাজি পড়াচ্ছি। কিন্তু গত সেন্টেন্স বা আগের সেন্টেন্স থেকে আমরা কি পেয়েছি? আগের সেন্টেন্স থেকে আমরা পেয়েছি অ্যাম মানে হই। তুমি এই হই মানেটাকে এই সেন্টেন্সে প্রয়োগ করে দেখাও। তুমি যখন প্রথম বাক্যটা ব্যবহার করছো তখন তুমি বলতেই পারছো যে আই অ্যাম এ টিচার, অ্যাম এর মানে হই, এই সেন্টেন্স থেকে অ্যাম এর মানে করা যাচ্ছে। কিন্তু পরবর্তী সেন্টেন্স আই অ্যাম টিচিং ইংলিশ, এখানে কিন্তু অ্যাম এর কোনো মানে নেই, মানে হই মানেটা এর যেটা অরিজিনাল মানে সেটা কিন্তু প্রযুক্ত করছে না বা প্রয়োগ হচ্ছে না বা বোঝাচ্ছে না। তাহলে আমরা বলতে পারি হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হচ্ছে সেই ভার্বটা সেন্টেন্সে যার কোনো নিজস্ব অর্থ নেই, সেন্টেন্সে যার কোনো নিজস্ব অর্থ নেই, অর্থাৎ এখানে অ্যাম এর কোনো নিজস্ব অর্থ নেই। আই অ্যাম টিচিং ইংলিশ মানে আমি ইংরাজি পড়াচ্ছি, আমি ইংরাজি আই, ইংরাজি হচ্ছে ইংলিশ, আর পড়াচ্ছি বা পড়ানোর ব্যাপারটা হচ্ছে টিচিং। তার মানে অ্যাম এর এই সেন্টেন্সে কিন্তু কোনো নিজস্ব মানে নেই, তাই জন্য এখানে একে আমি বলবো হচ্ছে হেল্পিং ভার্ব। কিন্তু প্রথম সেন্টেন্সে আই অ্যাম এ টিচার, আমি শিক্ষক, বা এখানে আমি চাইলে অ্যাম এর মানেটাকে প্রয়োগ করতে পারছি যে আমি হই একজন শিক্ষক। অর্থাৎ যখন এই শব্দটা বা কোনো ভার্ব নিজের অর্থ প্রকাশ করবে তাকে বলা হবে মেইন ভার্ব। এই সেন্টেন্সে অ্যাম আছে, এই সেন্টেন্সেও অ্যাম আছে, এই সেন্টেন্সে অ্যাম এর মানে পাচ্ছ তাই জন্যে এটা মেইন ভার্ব, এই সেন্টেন্সে তুমি অ্যাম এর কোনো মানে পারছো না তাই জন্যে এটা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। এবার কিছু কিছু অক্সিলারি ভার্বের তোমার দেখবে হালকা একটা মিনিং আছে। অক্সিলারি ভার্বকেও আমরা দুটো ভাগে ভাগ করি, একটাকে বলা হয় হচ্ছে অর্ডিনারি হেল্পিং বা অর্ডিনারি অক্সিলারি, আরেকটা হচ্ছে তোমার মোডাল অক্সিলারি। তো আমি এখন সেই মোডালস বা মডাল ভার্বের পার্টটাতে যাচ্ছি না, আপাতত এইটুকুনি জেনে রাখো অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার বা হ্যাভ হ্যাজ যখন কোনো সেন্টেন্সে প্রযুক্ত হচ্ছে এবং যখন তার নিজস্ব অর্থ প্রযুক্ত হচ্ছে তখন আমি তাকে মেইন ভার্ব বলবো, এবং যখন তার নিজস্ব অর্থ প্রযুক্ত হচ্ছে না তখন আমি তাকে হেল্পিং ভার্ব বলবো। আমরা হ্যাভ দিয়েও ব্যাপারটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। ধরো আমি একটা সেন্টেন্স লিখছি, আমি আই অ্যাম টিচিং ইংলিশ না লিখে ধরো আমি বললাম আই হ্যাভ এ ডগ। কি বললাম? আই হ্যাভ এ ডগ। আর দ্বিতীয় সেন্টেন্স লিখলাম আই হ্যাভ ডান ইট। প্রথম বাক্যের মানে আমার একটি কুকুর আছে। খুব বাচ্চা বাচ্চা সেন্টেন্স, পরীক্ষায় এই জাতীয় সেন্টেন্স কখনোই দেবে না, বাট বোঝার ক্ষেত্রে একটু বেসিক বা ফান্ডামেন্টাল জায়গা থেকেই শুরু করা ভালো। তো তুমি যদি এই বাক্যটার বাংলা তর্জমা করো তাহলে কি পাবে? আমার একটা কুকুর আছে, অর্থাৎ হ্যাভের মানে তুমি খুঁজে পাচ্ছ যে আছে। whereas in case of the second one অর্থাৎ এই সেন্টেন্সের ক্ষেত্রে তুমি যেটা পাচ্ছ আই হ্যাভ ডান ইট বা আই হ্যাভ ডান দিস। এক্ষেত্রে বাক্যটার যদি বাংলা তর্জমা বা অনুবাদ করো তাহলে তুমি পাবে আমি কাজটি করেছি। তাহলে করার ইংরাজি হচ্ছে ডান, মানে ডু ভার্বের থার্ড ফর্ম, আমির ইংরাজি আই, এবং কাজটি বা এটা করেছি তার ইংরাজি হচ্ছে ইট। তুমি চাইলেও এই হ্যাবের মানে যে আছে এই বাক্যে প্রয়োগ করতে পারবে না। কখনো বলতে পারবে আমি কাজটি করেছি আছে, আমি আছে কাজটি করেছে, আছে আমি কাজটি করেছি, এটা আমি চাইলেও বলতে পারবো না। অর্থাৎ তোমাদের কাছে এইটুকুনি ক্লিয়ার করা আমার উদ্দেশ্য ছিল, যখন কোনো ভার্ব
মানে এই যে বি ভার্ব বলো বা হ্যাভ ভার্ব বলো, এগুলো কোনো সেন্টেন্স থেকে তার একটা অর্থ খুঁজে পাবে, ইন দ্যাট কেস তুমি তাকে মেইন ভার্ব বলবে, আর না পেলে তুমি তাকে হেল্পিং ভার্ব বলবে। এবার দেখো, এই যে আমি প্রথম সেন্টেন্সটা লিখেছিলাম যে আই অ্যাম এ টিচার, তো এই অ্যামটাকে আমি মেইন ভার্ব বলছি, কেউ কেউ এটাকেই খুঁজে পাবে হচ্ছে লিঙ্কিং ভার্ব নামে। তো লিঙ্কিং ভার্ব কেন বলা হয় সেটা ডেফিনেটলি আমরা পড়ব। তো তখন আমাদেরকে পড়তে হবে হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডুয়ার সাবজেক্ট অ্যান্ড সেন্ট্রাল আইডিয়া সাবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট দু ধরনের হয়, একটা হচ্ছে তোমার ডুয়ার, আরেকটা হচ্ছে তোমার নন ডুয়ার অর্থাৎ সেন্ট্রাল আইডিয়া। একই রকমভাবে ভার্ব দু ধরনের হয়, ভার্ব অ্যাকচুয়ালি অনেক ধরনের হয়, আমি মূলত দু ধরনের কথা বলছি। একটায় অ্যাকশন পারফর্মড হয়, আরেকটা নন অ্যাকশন ভার্ব হয়। তো নন অ্যাকশন ভার্ব হলে আমরা সেটাকে লিঙ্কিং ভার্ব বলতে পারি, এবং তারপরে যে পার্টটা থাকছে তাকে আমরা কখনোই অবজেক্ট বলবো না, উই শুড সে, বা আমরা বলবো হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। অর্থাৎ যখন আমাকে সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্টের মধ্যে পার্থক্য করতে হবে, লিঙ্কিং ভার্ব আর অ্যাকশন ভার্বের মধ্যে পার্থক্য করতে হবে, এবং সাবজেক্ট হিসেবে ডুয়ার এবং সেন্ট্রাল আইডিয়ার মধ্যে পার্থক্য করতে হবে, তখন আমরা ওই লিঙ্কিং ভার্ব টার্মটা শুনবো। মানে তোমরা এরকমই এক একটা জিনিস দেখবে যে একই জিনিসের একাধিক নাম। একই রকমভাবে আমি যখন হ্যাভকে এখানে মেইন ভার্ব বলছি, তোমরা কোথাও কোথাও খুঁজে পাবে ভার্ব অফ পজিশন। অর্থাৎ আমরা তিন ধরনের ভার্ব মুখ্যত পেয়ে থাকি, একটা অ্যাকশন, একটা নন অ্যাকশন, আর আরেকটা হচ্ছে তোমার ভার্ব অফ পজিশন, মানে কোনো কিছু দিয়ে কোনো কিছু কারুর অধিকারে আছে এমনটা বোঝাচ্ছে। তো আমরা এই যাবতীয় জটিলতার মধ্যে ধীরে ধীরে অগ্রসর হব। আমি আজকে যেটুকুনি পড়ালাম আগামী 2 মিনিটে সাম আপ করে দিচ্ছি। আমরা পড়েছি হচ্ছে হোয়াট ইজ টেন্স। টেন্স ইজ নাথিং বাট দ্য কম্বিনেশন অফ টাইম অ্যান্ড স্টাইল। টাইমকে 3টে পরতে ভাগ করা যায়, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। স্টাইলকে 4টে পরত বা লেয়ারে ভাগ করা যায়, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টের কোনো ঘটনা ওই 4 রকমভাবে করতে পারে, মানে ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস। একই রকমভাবে প্রেজেন্টের কোনো ঘটনা ওই 4 রকমভাবে করতে পারে, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস। সো অলসো উইথ ফিউচার টেন্স বা ফিউচার টাইম। তার মানে আমরা যেটা ডেফিনিশন লিখিয়েছিলাম সেটা হচ্ছে কোনো ঘটনা যে নির্দিষ্ট সময়ে, ব্র্যাকেটে হচ্ছে টাইম মানে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, যে নির্দিষ্টভাবে, ব্র্যাকেটে হচ্ছে স্টাইল মানে ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস ভাবে সংঘটিত হয়, তাকে আমরা বলবো টেন্স। এরপর আমরা যে জিনিসটা পড়েছিলাম হেল্পিং ভার্ব আর মেইন ভার্বের মধ্যে ডিফারেন্স, সেখানে আমরা মুখ্যত পড়েছি যদি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, মূলত এই কটা ভার্বের কথাই আমরা বলছি, বা হ্যাড, সেন্টেন্সে তার মানে তুমি খুঁজে পাচ্ছ, তুমি তাকে মেইন ভার্ব বলবে। আর যদি দেখো যে ওটা কোনো মানে প্রকাশ করছে না, বরং সে সেন্টেন্সে অর্থহীনভাবে বসে আছে শুধুমাত্র টাইমকে ডিনোট করার জন্য, আসলে তোমাকে বুঝতে হবে যে হেল্পিং ভার্বের 3খানা কাজ আছে। একটা হচ্ছে তোমার হেল্পিং ভার্বের প্রথম কাজ হচ্ছে টাইমকে ডিনোট করা, 2 নম্বর কাজ হচ্ছে এটাকে বলা হয় ফ্রেন্ড অফ নেগেশন, আর 3 নম্বর কাজ সেটা হচ্ছে যে হেল্পিং ভার্ব কোনো কোনো সময় একটা মুডকেও রেফার করে, যেটা আমরা পড়ব মোডাল অক্সিলারির মধ্যে। যেটা আমরা আপাতত পড়েছিলাম সেটা হচ্ছে কোনো ভার্ব যদি তার অর্থ প্রকাশ করে তাহলে সে মেইন ভার্ব, আর না প্রকাশ করলে হেল্পিং ভার্ব। আমরা এরপর আস্তে আস্তে আরও বেশ কিছু ভার্ব পড়ব, সেখানে লিঙ্কিং ভার্ব, স্টেটিভ ভার্ব, তারপর তোমার ভার্ব অফ পজিশন পাবে, অবজেক্টের দিক থেকে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ পাবে, ট্রানজিটিভের মধ্যে তুমি মনোট্রানজিটিভ, ডাইট্রানজিটিভ এরকম ভাগও পাবে। তো এই যে জিনিসগুলো আমি বললাম এগুলো মনে করো আমি কিছু বলিনি, আমার মূল পড়ানো ছিল টেন্স এবং হেল্পিং ভার্ব আর মেইন ভার্বের মধ্যে পার্থক্য কী। ভালো থেকো, সঙ্গে থেকো, ধন্যবাদ।